হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। আজকে আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে থার্ড সামেটিভ এক্সামের জন্য অর্থাৎ আমাদের ফাইনাল এক্সামের জন্য যে সমস্ত মডেল স্কুলের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তার আমরা প্রথম সেটটিকে আজকে সমাধান করব। দেখো, অষ্টম শ্রেণীর যে প্রথম সেটটি দিয়েছে সেটি হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা তার আজকে প্রত্যেকটি প্রশ্নই সমাধান দেখিয়ে দেবো। আর এখান থেকে আমি 1 এবং 2 নম্বর কোশ্চেনগুলো সবটাই আমার খাতার মধ্যে নোট ডাউন করে দিয়েছি। চাইলে তোমরা সেগুলো থেকে ভিডিওগুলোকে পজ করে করে লিখে নেবে। আমি খাতা থেকেই দেখিয়ে দিচ্ছি, আর বাকি যে সমস্ত কোশ্চেন আছে সেগুলোকে আমি পেজ নম্বর তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখো, একের থেকে প্রথম কোশ্চেন, 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো বইয়ের সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যেই দাগিয়ে নেবে অথবা তোমাদের খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। 2 নম্বর কোশ্চেন, 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন, বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরং। ঠিক আছে, তারপরে 5 নম্বর কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন? এটা কারেক্ট আনসার হবে মিরাটের। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম হলো ভারত সভা। নেক্সট, মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। নেক্সট কোশ্চেন, ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ। তারপর নেক্সট কোশ্চেন দেখো 11 নম্বর, সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন? এটা কারেক্ট অ্যান্সার হবে মোহাম্মদ জিয়াউদ্দিন। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, 1945 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন লর্ড ওয়াভেল। বানানটা দেখবে একটু। তারপর নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। তারপর নেক্সট কোশ্চেন, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। তারপরে দেখো একের দাগে লাস্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের থেকে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের শূন্যস্থান আছে। 2-1 বলেছে 1767 খ্রিস্টাব্দে জেমস রেনেল ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন, অর্থাৎ এটা প্রথম শূন্যস্থানটা হবে জেমস রেনেল। তারপরে 2 নম্বর দিয়েছে ড্যাশ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষাচর্চার উদ্যোগ নিয়েছিলেন, এটা হবে ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ড্যাশ অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সুরাট। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ বলছে ড্যাশের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়, এটা হবে মাস্টারদা সূর্য সেন। আর 2-5 নম্বর কোশ্চেন, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাশ এর ঘোষণায় সাম্প্রদায়িক বাঁটোয়ারার কথা বলা হয়, এটা কারেক্ট অ্যান্সার হবে রামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, এরপর 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনগুলো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 3-1 নম্বর কোশ্চেন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলার জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। তারপরে 2 নম্বর কোশ্চেন আছে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর লিখবে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে মোপালা বিদ্রোহ হয়েছিল। 3 নম্বর কোশ্চেন দেখো, মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন? এটা কারেক্ট অ্যান্সার হবে বাহাদুর শাহ জাফরকে। নেক্সট কোশ্চেন বলেছে 4 নম্বর, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরে দেখো
5 নম্বর কোশ্চেন বলেছে অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে 1930 সালে 8ই ডিসেম্বর অলিন্দ যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে 1937 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন বলেছে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন? এটা কারেক্ট অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস, নরসিমা চিন্তামন কেলকার ও মতিলাল নেহেরু। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বর কোশ্চেন, ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন? এটা কারেক্ট অ্যান্সার হবে পট্টভি সীতারামাইয়া। 9 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? এটা কারেক্ট অ্যান্সার হবে 1969 সালে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই প্রথম যখন মৌলিক কর্তব্য আমাদের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত হয় তখন মোট 10টি কর্তব্যই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তীকালে আরও একটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল, যেটা হয়েছিল কত যেটা হয়েছিল পরবর্তীকালে 2002 সালে 78তম সংবিধান সংশোধনী দ্বারা। এখন আমাদের ভারতে মোট মৌলিক কর্তব্য হলো 11টি। ঠিক আছে, তারপর দেখো 4 থেকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো 1 থেকে বলেছে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচে কী কী সুপারিশ করা হয়েছিল? এটা তোমরা বইও পেয়ে যাবে, পেজ নম্বর 71 দেখবে প্রান্তিকের, আর আমি খাতার মধ্যে লিখে দিয়েছি, দেখো এখান থেকে করলেও এটা হবে। উডের নেতৃত্বে গড়া কমিটি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি প্রতিবেদন পেশ করেছিল। এটি উডের প্রতিবেদন নামে পরিচিত। এই প্রতিবেদনে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস ভারতের শিক্ষা সম্পর্কে কয়েকটি সুপারিশ করেন। যেমন এই সুপারিশগুলো হলো 1 নম্বর একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন, 2 নম্বর প্রাথমিক ও উচ্চতর বিদ্যালয় স্থাপন, 3 নম্বর হলো প্রাথমিক স্তরে মাতৃভাষা, উচ্চতর স্তরে দেশীয় ও ইংরেজি উভয় ভাষার শিক্ষাদানের ব্যবস্থা করা, আর 4 নম্বর হচ্ছে স্ত্রী শিক্ষা প্রসার ইত্যাদি। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? দেখো ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? এটা তোমরা 3টে পয়েন্ট আমি করেছি, 2টো লিখবে, 2 নম্বরে যেহেতু কোশ্চেন, আর যদি 3 নম্বরের মধ্যে পড়ে যায় তখন এগুলো একটু বড় করে লিখে দেবে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটে, ইংল্যান্ড তুর্কি সাম্রাজ্যের ব্যবচ্ছেদ করে ও কিছু অংশ দখল করে। এর ফলে তুর্কি সুলতানের তথা খলিফার মর্যাদাহানি ঘটে। 2 নম্বর পয়েন্ট হলো মুসলমানদের পবিত্র তীর্থস্থানগুলি ইংল্যান্ড ও মিত্রশক্তির নিয়ন্ত্রণে আসে। আর 3 নম্বর, যুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় মুসলমান নেতাদের প্রতিশ্রুতি দেন খলিফার অমর্যাদা করা হবে না। মানে এই প্রতিশ্রুতিটাই দিয়েছিল যে খলিফাদের কোনো রকম অমর্যাদা করা হবে না, কিন্তু যুদ্ধ শেষে এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, অর্থাৎ এই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। এই সমস্ত কারণেই ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে। তারপরে 3 নম্বর কোশ্চেন কী আছে দেখো, দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? এটা কারেক্ট অ্যান্সার দেখো 1973 সালে 24 আগস্ট ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, পাকিস্তান প্রস্তাব বলতে কী বোঝো? এটা তোমাদের টেক্সট বই 142 পৃষ্ঠায় আছে, আমি খাতার মধ্যে লিখে দিয়েছি, দেখে নাও, এখান থেকে তোমরা করে নেবে। পাকিস্তান প্রস্তাব বলতে কী বোঝো? 1940 খ্রিস্টাব্দে 23 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় কংগ্রেস যেমন লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে, তেমনি মুসলিম লীগ এই অধিবেশনে পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ করে। একেই লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব বলা হয়। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রস্তাবটি রচনা করেন পাঞ্জাবের নেতা সিকান্দার হায়াত খান ও যুক্তপ্রদেশের নেতা খালিকুজ্জামান। প্রস্তাবটি উপস্থাপন করেন বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 4 দিকের লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর ও কী কী? এটা লিখবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। ঠিক আছে, তারপরে দেখো 5 দাগের 1 নম্বর কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়েছিল? এটা তোমাদের প্রান্তিক সহায়িকায় 156 পৃষ্ঠায় আছে। দেখো
1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতের ঔপনিবেশিক শাসনে কিরূপ পরিবর্তন ঘটেছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে। 1 নম্বর, ব্রিটিশ পার্লামেন্ট আইন জারি করে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে অর্পণ করে। এটা 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 2 নম্বর, রানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী ঘোষণা করা হয়। 3 নম্বর দেখো, এখান থেকে গভর্নর জেনারেল ব্রিটিশ রাজ্যের প্রতিনিধি হিসেবে শাসনভার পান। 4 নম্বর, ভারতের শাসন ব্যবস্থা দেখাশোনার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য সচিব নিযুক্ত হন। আর 5 নম্বর, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করে ভারতে তার শাসনের সূচনা করেন। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো? এটা তোমাদের টেক্সট বইতে 125 পৃষ্ঠায় খুব সুন্দর করেই দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। দেখবে এটা 125 পৃষ্ঠা, পেজ নম্বরটা সেরকমভাবে বোঝা যাচ্ছে না, 126 পৃষ্ঠার আগে দেখবে, তাহলে বুঝতে পারবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার, ঠিক আছে। প্রশ্নটা দিয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো? এখান থেকে এতটা তোমরা করে নেবে, ঠিক আছে। দেখো, মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। 1942 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর জনৈক মিল মালিক খাদ্যশস্য পাচার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘাত বাঁধে। তারপর থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ভগবানপুর প্রভৃতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। 29 সেপ্টেম্বর অনেক মানুষ মিছিল করে থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ গুলি চালায়। তমলুকের বৃদ্ধা বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। কিছুদিন পরে ঘূর্ণিঝড়ে মেদিনীপুরের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। সরকারি তরফে যথেষ্ট ত্রাণ পাঠানো হয়নি, ফলে তাম্রলিপ্ত জাতীয় সরকারের উদ্যোগেই দুর্গত মানুষদের সহায়তা স্বেচ্ছাসেবকরা কাজ করতে থাকেন। পাশাপাশি ধনী ব্যক্তিদের বাড়তি ধান গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। 1944 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকে ছিল। ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। 3 নম্বর, সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয়? আর তার সংগঠনের নাম কি ছিল? এটা প্রান্তিকে 231 পৃষ্ঠায় আছে। দেখো, এটা কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়। উত্তর পশ্চিম প্রদেশের পাঠান নেতা খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হতো। এবার কারণটা দেখো, গান্ধীজির অহিংস নীতির একনিষ্ঠ সমর্থক ছিলেন গফর খান। তিনি তার অনুগামীদেরও গান্ধীর অহিংস নীতিতে উদ্বুদ্ধ করেন। অহিংস আদর্শ রূপায়ণের লক্ষ্যে তিনি খুদা ই খিদ মদগার বা ঈশ্বরের সেবক নামে সংগঠন গড়ে তোলেন। অহিংস গান্ধীবাদী হওয়ার জন্য তিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত হন। ঠিক আছে, এটা লিখবে। আর এটা লিখবে তার সংগঠনের নাম ছিল খুদা ই খিদ মদগার। ঠিক আছে, তারপরে দেখো, কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এটা লিখবে 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আর মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্যগুলো কি? এটা প্রান্তিকে 264 পেজে আছে। এটা লিখবে এই কোশ্চেনটা। মুসলিম লীগ সংগঠনের মূল লক্ষ্য কী ছিল? এইটা পুরোটাই লিখে নেবে। ঠিক আছে, আমি এটা বলছি না, এটা তোমরা করে নেবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, টিকা লিখতে বলেছে। পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এটা টেক্সট বই 160 পৃষ্ঠায় আছে। দেখো দেখিয়ে দিচ্ছি, টেক্সট বই 160। এটা কর পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন সম্পর্কে টিকা। এখান থেকে এতটা লিখবে। অরণ্যের অধিকার নিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে জনগণের বিরোধিতা শুরু হয়েছিল। 19 শতক থেকেই সেই লড়াই পরবর্তীকালেও নানা মাত্রা পেয়েছিল। পরিবেশ সংকট আটকাতে ও জল জঙ্গল বাঁচাবার জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছে ভারতের নানা প্রান্তে। উত্তরে হিমালয় অঞ্চল, দক্ষিণে কেরলে ঘন অরণ্যাঞ্চল, পশ্চিমে গুজরাট থেকে পূর্বে ত্রিপুরা পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছে। জঙ্গল ধ্বংস, জমির উর্বরতা নষ্ট হওয়া, বন্যা, মরুভূমির প্রসার এসবের প্রতিবাদে মানুষ নানা উপায় অবলম্বন করেছিল। চিপকো, নর্মদা বাঁচাও, আপ্পিকো, সাইলেন্ট ভ্যালি প্রভৃতি পরিবেশ আন্দোলন বিখ্যাত। এবার এর মধ্যে তোমরা পরের পেজে দেখবে বেশ কিছু ব্যাখ্যা দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু একটু করে যদি পারো তো লিখে দেবে। ঠিক আছে, এখানে দেখবে ব্যাখ্যা আছে। দেখো, চিপকো আন্দোলন,
নর্মদা মাছ আন্দোলন পড়বে, দেখবে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে কিছু কিছু একটু করে পয়েন্ট করে করে সেগুলোকে লিখে দেবে। এরপর দেখো 6 নম্বরের কোশ্চেন, এগুলো বড় কোশ্চেন। 5 নম্বরের প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে রাখবে। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এটা প্রান্তিকে 162 পেজে আছে। আমি তোমাকে ছায়া থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ ছায়া থেকে কোশ্চেনটা খুব সুন্দরভাবে পয়েন্ট করে করে দেওয়া আছে, আর প্রান্তিকেও আছে। তোমরা যেখান থেকে পারবে তোমরা করে নেবে। ছায়াতে 133 পৃষ্ঠায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা 132 পৃষ্ঠায় দেওয়া আছে, আর পুরো উত্তরটা 133 পৃষ্ঠায় দেওয়া আছে। এখান থেকে দেখবে এইগুলো করবে। বিদ্রোহের কারণ আছে, পয়েন্ট দিয়েছে, রাজস্বের বোঝা, তারপরে তোমার ব্যবসায়ীদের কারচুপি, মহাজনী শোষণ, নীলকরের শোষণ, রেল শ্রমিকে পরিণত করা, এগুলো হচ্ছে সব সাঁওতাল বিদ্রোহের কারণ। তারপর খুব সুন্দর করে দেখবে বিদ্রোহের ফলাফল বলে পয়েন্ট করে দিয়েছে। এটা পৃথক সাঁওতাল পরগনা গঠন, বিশেষ অধিকারের স্বীকৃতি। তারপরে তোমরা এদিকে পেয়ে যাবে 3 নম্বর খেরওয়ার আন্দোলন সূচনা, এই সমস্ত কিছু হয়েছিল। ঠিক আছে, এতটা পর্যন্ত লিখবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালা বাগের ঘটনার বিবরণ দাও। এটা প্রান্তিকে 229 পৃষ্ঠায় আছে। এটা এখান থেকে করবে। রাওলাট সত্যাগ্রহ কি 19 নম্বর কোশ্চেন, এটা আছে 228 পৃষ্ঠায়। আর এরপরই আছে 20 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে যা জানো লেখো। তো এই দুটোকে তোমরা এক জায়গায় করে দেবে, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হবে। ঠিক আছে, এখানে দেখো রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে লেখা আছে। এইটাকে আগের পেজের কোশ্চেনটাকে আর এই পেজের কোশ্চেন দুটোকে এক করে নেবে। আর 1946 খ্রিস্টাব্দে সংগঠিত নৌ বিদ্রোহ কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটা প্রান্তিকে 247 পৃষ্ঠায় আছে। দেখো 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। একটু কোশ্চেনটা করে নেবে। এই 3 নম্বরটা হচ্ছে গুরুত্ব, আর এগুলো কারণ সম্পর্কে দেওয়া আছে। এই পর্যন্ত পুরোটা রেডি করে নেবে। ঠিক আছে, কেমন? তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।